আপকি আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো যে উনি উত্তরাধিকারের সুযোগ নিয়েছেন। রবিশঙ্কর বাবু, আপনার বাবা ঠাকুর প্রসাদ সিং খুব বড় উকিল ছিলেন। তিনি একজন মহান নেতা ছিলেন। পাটনা একটা বড় বাড়িও ছিল। তো আপনি উত্তরাধিকার সূত্রে সবই পেয়েছেন, নেতৃত্ব, ওকালতি, একটার সাথে একটা ফ্রি। আমি একটা কথা বলি, বাবা কিন্তু পরিশ্রম করে উন্নতি করেছেন। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আমার মা অটলজি দীনদয়াল উপাধ্যায়কে ফুঁ দিয়ে রুটি রুটি খাইয়েছেন, জানেন তো? আমি সেটাও দেখেছি। আমার বাবা 94তে মারা গেছেন। 94তে মারা গেছেন। আমি একটি শিশু স্বেচ্ছাসেবক হয়েছিলাম। 12-13 বছর ধরে স্টুডেন্ট কাউন্সিলে কাজ করেছি। আপনারা জেপির আন্দোলন দেখেছেন। আমি জেলে গেছি, লাঠির মার খেয়েছি। আমি পিএইচডি করেছি, মানে আমি জেলেও গেছি, মেসাতেও গেছি, লাঠির মারও খেয়েছি, গুলিও খেয়েছি। কিন্তু ট্রেনিংটাও তো ভালোই ছিল। অটলজি, আডবাণীজি আসতেন আপনার বাড়িতে, বিজেপির জনসংঘের বড় বড় নেতারা আসতেন। আপনি ঠিক বলেছেন, আমি সংগ্রাম দেখেছি। আমি আমার আদর্শের জন্য খুব গর্বিত। আর ক্ষমা করবেন, আমি দল পরিবর্তন করে এখানে আসিনি। আমি গর্ব করে বলতে চাই যে এই আদর্শে জন্মেছি এবং এই আদর্শেই পৃথিবী ছেড়ে চলে যাব। এটা গর্ব করে বলতে পারি। কিন্তু এটাও সত্যি যে সংগ্রামের সময় যখন জয়প্রকাশ বাবুর আন্দোলন চলছিল তখন লালু যাদব আপনার নেতা ছিলেন। একদম ঠিক কথা। একটা ব্যাপার রয়েছে, আমি ইন্টারমিডিয়েট পাস করেছিলাম। সুশীল মোদি বিএসসিতে ছিলেন। আইনের শেষ বর্ষে ছিলেন লালু প্রসাদ। আমাকে জিজ্ঞাসা করবেন উনি সেখানে কত বছর ছিলেন, ঠিক আছে? আর আমরা একসাথে ছাত্র পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি সহকারী সাধারণ সম্পাদক হলাম, সুশীল মোদি সাধারণ সম্পাদক হলেন, তিনি সভাপতি হলেন। আমি বললাম বড় কিছু করতে হবে। এরপর শুরু হয় বেকারত্বের বিরুদ্ধে আন্দোলন। তারপর জেপি এলেন, তারপর মিসাই আটকে গেলেন। কিন্তু যিনি আপনার সাথে ছিলেন, আপনার বন্ধু ছিলেন, যার সাথে আপনি জেলে সংগ্রাম করেছেন, তিনি যখন মুখ্যমন্ত্রী হন তখন ওনার বিরুদ্ধে চারা ঘোটালার মামলা করেন, পিঠে ছুরিকাঘাত করেন। আচ্ছা রজতবাবু, এটা বলুন, এটাকে বন্ধুত্ব বলে? রজতবাবু এটা বলুন, জেপি কি শিখিয়েছে? দুর্নীতি নির্মূল করতে হবে, নতুন বিহার তৈরি করতে হবে। এবং যদি লালুবাবু নির্বাচিত হন তবে এটি হবে দুর্নীতির শিখরে। আমি আমার বন্ধুদের বলতে চাই, এই চারা ঘোটালাটা ঠিক কি? 3000 মুরগি কি 2 মাসে 5 কেজি দানা খেতে পারে? হ্যাঁ, বুঝতে পারছেন? গরু মহিষ গরিবদের দিতে হবে। কেন্দ্রীয় সরকারের যোজনা সরবরাহ করা হয়। হ্যাঁ, এটা হয়ে গেছে। আপনি এটা কিভাবে করলেন? কিভাবে করলেন? বাসে করলেন, ট্রাকে করে করলেন। জানেন, সেটা স্কুটারের নাম্বার ছিল। অর্থাৎ মহিষ, গরু ও স্কুটারে সরবরাহ করা ছিল। এটা ছিল ডাকাতি। পিআইএই করেছেন। সে সময় অনেকবার বিরাট ঝুঁকি নিয়েছিলেন, জেনে রাখুন আপনি। এই মাফিয়া হত্যাও করতে পারতেন। সুশীল মোদি পিটিশনার ছিলেন, আমি উকিল ছিলাম। সিবিআইয়ের তদন্ত হয়, সবাই ধরা পড়ল। এবং রজতবাবু, কেউ কিন্তু ছাড়া পায়নি। একজন ছোট সরবরাহকারীও আছেন যিনি জেলে গেছেন। লালুবাবু 4টি মামলায় জেলে গেছেন। একজন আইএসের লোক গেল, কালেক্টর গেল, আয়কর কমিশনার পর্যন্ত গেল, অন্য মন্ত্রীরা গেলেন। তারা সন্তুষ্ট যে জেপি আমাদের শিখিয়েছে দুর্নীতি নির্মূল করতে হবে, এর জন্য লড়েছি, এতে দোষের কি আছে? কিন্তু সেই সময় কিছু লোক বলতো যে আপনি লালুজির প্রতি এই জন্য বিরক্ত ছিলেন কারণ তিনি আডবাণীজির রথ থামিয়েছিলেন বিহারে। তিনি আডবাণীজির রামরথ থামিয়ে ওনাকে জেলে পুরে দিয়েছিলেন, আর আপনি সেই সময় আডবাণীজির আইনজীবী ছিলেন। হ্যাঁ, ঠিক বলেছেন। আমিও ওনার আইনজীবী ছিলাম। আমাকে ডেকেছিলেন, আমি পাটনা হাইকোর্টে আইন প্র্যাকটিস করি। আচ্ছা বলুন তো আমাকে একটা কথা, জেতার পর কি লালুবাবু লুটপাটের লাইসেন্স পাবেন কখনো? লালুজি সেকুলার হয়ে গেলেন আর আপনি কমিউনাল হয়ে গেলেন, কারণ তারপরে আপনি রামলালার আইনজীবী হলেন, মানে ভগবান শ্রীরামের উকিল। এটা আমার সৌভাগ্য যে আমি ভগবান রামের সেবা করার সুযোগ পেয়েছি। এবং আমার বন্ধুরা, আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলবো যে আমি সুপ্রিম কোর্টে বলেছিলাম, আমি 2004 সাল থেকে সুপ্রিম কোর্টে এসেছি। ভগবান রাম তাঁবুতে থাকবেন, তাঁবুতে ভিজে যাবেন। বাবরি মসজিদ ছিল পূজার নয়, দাসত্বের প্রতীক, বুঝতে পারছেন? কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল মুসলিম পক্ষ তাদের একক দখলে থাকার এমন কোনো প্রমাণ দেয়নি যে একমাত্র বাবরি মসজিদই ওদের কবজা ছিল। দ্বিতীয়ত, বাবরি মসজিদ নির্মাণের পরেও হিন্দুদের বিশ্বাস কখনোই ক্ষুণ্ণ হয়নি যেটি ভগবান রামের জন্মস্থান। তারা এসে মাথা নত করত সবসময়। আর যখন প্রত্নতাত্ত্বিক জরিপ করা হয়েছিল তখন দেখা গেছে যে মন্দিরের কাঠামো 8ম শতাব্দী থেকে চলে গেছে এবং মন্দিরের উপর একটি মসজিদ তৈরি করা হয়েছিল। আর আমি তো এটাই বলছিলাম,
রজতবাবু, আজকে একটা কথা আপনাকে বলবো আপনার অনুমতি নিয়ে। দয়া করে অনুমতি দেবেন আমাকে। যদি এই কাঠামো না পড়তো তাহলে কি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার পরেও এটি অপসারণ করতে বলতো? না, বলতো না তো, তাই তো? এটা বলতো যে হিন্দু তার বড় হৃদয়ের পরিচয় দিক, এটি সেখানেই ছেড়ে দিন, এর পাশে একটি মন্দির তৈরি করুন, এবং এটি লজ্জার প্রতীক হয়ে থাকত। ওই যে কথায় বলে না রজতবাবু, রাম নিজেই সৃষ্টি করেছেন, তাই আজ এই মন্দির সুন্দর হয়েছে। এইসবে কিছুদিন আগে আসাদুদ্দিন ওবেসি সাহেব আপকি আদালতে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমি তো এটা বিশ্বাস করি যে বাবরি মসজিদ ছিল, আজও বাবরি মসজিদ আছে এবং বাবরি মসজিদই থাকবে। আচ্ছা, দিনের বেলা স্বপ্ন দেখতে তো কোনো নিষেধ নেই, তাই না? দেখুন প্রভু রামের মন্দিরে, আর আমি সেদিন সেখানে ছিলাম, এবং আজ যে বিশাল অযোধ্যা তৈরি হয়েছে তার পিছনে কি চিন্তা ভাবনা ছিল ভাবুন। এরপর ভ্যাটিকান ভালো হয়ে যাবে, মক্কাও ভালো হবে। আমাদের রামলালা কি রাস্তার মধ্যে জল কাদার মধ্যে থাকবে? আমাদের রামলালার আরাধ্য কেন্দ্রটিও বিশ্বের সবচেয়ে সুন্দর শহর হয়ে উঠুক না। ওটি হচ্ছে তো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই লতা মঙ্গেশকর চকে যেতে, এবং সেখানে কি সুন্দর বিনা সাজানো রয়েছে, এবং সারাদিন লতাজির রামের স্তোত্র গাওয়া হচ্ছে। মাতা শরীয়ত তটীয় এলাকা, আর 50 কোটি মানুষ এটি দেখতে এসেছে, তাই না? তাহলে তাই তো বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে ভোট পাওয়ার জন্য রাম মন্দিরকেই ব্যবহার করছে। না, এটা ভুল কথা। দেখুন, এই যে তর্কাতর্কি, সেটা আজ থেকে নয়। আপনি একজন সিনিয়র সম্পাদক রজতবাবু, আর আন্দোলন শুরু হওয়ার পর থেকে ওরা বলে আসছে যে এত লোকসভা নির্বাচন খালি ভোটে হয়েছে। 14টা জিতেছে, 19টা জিতেছে, 24টা পেরিয়ে যাবে, 400 বলছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু মন্দির তৈরি করবেই। আর আজ আমি আপনাদের মাধ্যমে দেখব তাদের চোখে কি আছে। আমাদের প্রধানমন্ত্রীর চিন্তা চোখে রয়েছে। চোখ সুন্দর করুন ভালো করে। রামজির ওই হাসি, রাম নবমীতে ওখানে সূর্যের রশ্মি তাঁর কপালে পড়তে হবে, এইসব চিন্তা ভাবনা এবং পুরো কমিটি গঠন, কাজটি সততার সাথে করতে হবে। অমিত শাহ বাবু একটি বড় ভূমিকা পালন করলেন, এবং আজ যেহেতু আমি সেখানে একজন আইনজীবী ছিলাম, আমি বিশেষ করে চম্পত রাও বাবুর নাম নেব, যিনি সচিব। কি দারুণ কাজ হয়েছিল, কি সুন্দর মন্দির তৈরি হয়েছিল। আর এই মন্দিরে আমার তরুণ সঙ্গীরা, সিমেন্টের ব্যবহার নেই, লোহার ব্যবহার পর্যন্ত নেই। লোহার বয়স 100 বছর, সিমেন্টের বয়স 125 বছর। ভারতের এই ঐতিহ্যবাহী মন্দির নির্মাণ প্রক্রিয়াটি পাথর, পিতলের ওই জিন ব্যবহার করে এবং তামার তার দিয়ে মোড়ানো হয়েছে, মন্দির তৈরি হয়েছে। গিয়ে দেখুন কতটা জমকালো বানানো হয়েছে, দেখে আসবেন গিয়ে। আচ্ছা রজতবাবু, একটা কথা বলি, এতটা সন্তুষ্ট আমরা যে এই আন্দোলনে একটি ছোট্ট কাঠবিড়ালি হয়ে কাজ করতে পেরেছি, আমার খুবই সন্তুষ্ট আমি এর জন্য। তবে মনে হচ্ছে আপনি রাহুল গান্ধীর বক্তৃতা কখনো শোনেন না। তিনি যখন নাইজাতে বেরিয়েছিলেন বলেছিলেন যে আপনারা সবাই রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান দেখেছেন, সেখানে আপনারা আম্বানিকে দেখেছেন, আদানিকে দেখতে পেয়েছেন, অমিতাভ বচ্চনকে দেখেছেন, আর ঐশ্বর্য রায় নাচও দেখেছেন। আচ্ছা, কিন্তু গরিব মানুষের দেখা পাওয়া যায়নি। আমি তো ওখানে ছিলাম না, ঐশ্বরিয়া তো ওখানে আসেনি। এখন বুঝতে পারছি না যে এই রাহুল গান্ধীকে হোমওয়ার্কটা কে দিচ্ছে, এটাই বুঝতে পারছি না। আরে এটুকু তো বুঝুন একবার। এবার মন্দিরে যাওয়া যাক। বলা হয় আমিও হলাম হিন্দু, নিজের গোত্র বলে। এবার হিন্দুদের কি বলবেন যে আমাদের শক্তির বিরোধিতা করতে হবে। আমি সহজভাবে বলি যে রাম জন্মভূমি আন্দোলনের জন্য যে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ জড়ো হয়েছে, যে 50 কোটি মানুষ আসছে, তারা কি সবাই ধনী নাকি? রাহুল গান্ধীকে দয়া করে সব বলতে পারেন, কিন্তু রামের প্রতি এদেশের গরিবদের বিশ্বাসকে অসম্মান করবেন না আপনি। আমি এটাই বলতে চাই। কিন্তু আমি আপনাকে একটি বড় প্রশ্ন করছি। আমার এই প্রশ্নটি রাহুল গান্ধীর জন্য এবং বামপন্থীদেরও জন্য। আপনি হিন্দু দেবদেবীদের নিয়ে যে ধরনের হালকা কথা বলেন, বা অন্য কোনো দেবতা সম্প্রদায় বা ধর্মের দেবতাদের নিয়ে কথা বলতে পারবেন আপনি কখনো? আপনি এটা করতে সাহস পাবেন না? পারবেন না তো? আমরা বিশ্বাস করি যে প্রতিটি সম্প্রদায়ের দেবতাদের সম্মান করা উচিত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কেউই হোক না কেন। আপনি অন্যকে সম্পূর্ণ সম্মান করবেন, আমাদের ভগবান রাম, ভগবান কৃষ্ণ, মহাদেব, সনাতন সম্পর্কে এমন অশালীন মন্তব্য করবেন, এটা উচিত নয়, তাই না? জনতা উত্তর দেবে। তাহলে জনতাকে জিজ্ঞেস করি, যারা প্রশ্ন করতে চান, 1-2টো প্রশ্ন আমরা নিয়ে নিতে পারি। হ্যাঁ বলুন। আমি এ প্রশ্ন রামলালার উকিলকেই করছি।
যে স্যার অযোধ্যায় তো ভগবান রামচন্দ্রের সুন্দর মন্দির হয়ে গেছে, কিন্তু কাশী আর মথুরার মন্দিরের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হবে? প্রভু রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম এবং ন্যায়ের মর্যাদায় তার বিশাল মন্দির নির্মিত হয়েছে, তাই তার মর্যাদার ওপর আমাদের বিশ্বাস করা উচিত। সেখানেও মামলা চলছে, আমরা দেখে নেব। তবে আমি আপনার অনুভূতির সাথে সম্পূর্ণভাবে আছি যে দেশের কোটি কোটি হিন্দু এবং বিশ্বের মানুষ আশা করে যে মথুরায় জন্মস্থান এবং কাশীতে একটু বিশাল মন্দির তৈরি করা হোক। আরও অনেক কাজ করা হয়েছে এবং করা উচিতও সেখানে, তাই চিন্তা করবেন না একদম। আমি আপনাকে শুধু এটুকু বলবো যে ভগবান রামের মন্দিরের প্রতিপত্তি সনাতন ধর্মের উত্থানের সময়, এটি ভারতের উত্থানের জন্য। রাজনীতি আর ওকালতি ছাড়া আপনার কি শখ আছে? আপনি কিভাবে নিজেকে রিল্যাক্স করেন? প্রথমত আমি প্রচুর বই পড়ি রাত্রে, ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধের এইসব বই আর কি। আমি গান খুবই পছন্দ করি। আমি বিশেষ করে রিল্যাক্স হই যখন আমি সকালে শাস্ত্রীয় সঙ্গীত এবং ভজন শুনি আর কি। কিন্তু 17 থেকে 18 ঘন্টা কাজ করতে হলে কাজের মধ্যে কিন্তু রিল্যাক্সেশন থাকতে হবে, সেটাই আমার মনে হয়। রজতবাবুর মতো দেশের একজন এত বড় সম্পাদক আপ কি আদালত 30 বছর ধরে চালাচ্ছেন, আর এর মধ্যেই তো উনি সন্তুষ্ট হন। তাই ভালো কাজ করে যে তৃপ্তিটা পাওয়া যায় তার আনন্দটাই অন্যরকম হয়, আমি সেটাই উপভোগ করি। আমি শুনেছি আপনি জোয়ান বয়সে মাউথ অর্গান বাজাতেন, তাতে গান বাজাতেন, মেরি স্বপ্ন কি রানী কব আয়েগি তো। আচ্ছা এটা বলুন তো, তরুণ হৃদয় যদি গান না গায়, চঞ্চলতা না করে, তাহলে কি করবে আমাকে বলুন। এত এত ছেলে মেয়ে বসে আছে। একবার আমার মা আমাকে মেলা থেকে একটা মাউথ অর্গান কিনে দিয়েছিলেন, তখন বাজাতে গিয়ে দেখলাম যে ওর থেকে সুর বের হচ্ছে। তখন আমি মাকে বললাম, আমাকে একটা ভালো দেখে কিনে দাও না। সেই সময় আরাধনার ছবি এসেছিল, আর আমার স্বপ্নের মেয়ে আরাধনা আসবে, তাই সুজিত কুমার যিনি ছিলেন রাজেশ খান্নার ড্রাইভার, তিনি গানটি বাজাচ্ছিলেন। তাই সেখান থেকে এই গানটি আমার বাজানো শুরু হলো। আমার ভালো লাগতো, খুব ভালো লাগতো, বাজাতাম। স্বপ্ন কি রানী পেলেন কি না? এমনিতে আপনি ঠিকই বলেছেন। আমার স্বপ্নের রানী ডক্টর মায়াশঙ্কর আমার সাথে পড়াশোনা করতেন, তিনি ছিলেন ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে। কিন্তু আমি এমএ করার পর তাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছিলাম। তিনি পাটনার একজন অধ্যাপিকা ছিলেন, তিনি স্পিক ম্যাকের চেয়ারম্যানও ছিলেন, তাই ওনাকে যখন পেয়ে গেছি